ইভা রেস্টুরেন্টের ওয়েটার মুন্নার কলার চেপে ধরে বলল, তোকে এই শহরের আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজেছি আমি, কোথাও তোকে পাইনি। আজ তোকে হাতে নাতে ধরতে পেরেছি। মুন্না ইভার হাত থেকে শার্টের কলার ছুটানোর চেষ্টা করছে, কিন্তু ইভা এত শক্ত করে শার্টের কলার ধরেছে যে ইভা না চাইলে কেউ ছাড়াতে পারবে না। টেবিলে এত চিল্লাপাল্লা শুনে রেস্টুরেন্টের ম্যানেজার বাবু এসে বলল, ম্যাডাম কি সমস্যা হয়েছে, আমাকে খুলে বলুন, বিষয়টা আমি দেখছি। রাগান্বিত কণ্ঠে ইভা বলল, আপনি কে আর আমাদের মাঝে এসে কথা বলছেন কেন? রেস্টুরেন্টের ম্যানেজার বাবু বলল, আমি এখানকার ম্যানেজার, আপনার যা প্রবলেম হয়েছে আমাকে বলুন, আমি তা সলভ করে দিব। বাবুর কথা শুনে ইভা মুন্নার কলার ছেড়ে বলল, এ একটা প্রতারক। এই প্রতারক কি করেছে শুনতে চাচ্ছেন? তাহলে শুনুন। মুন্নার সাথে আমার প্রথম দেখা হয় আমার বান্ধবী প্রিয়ার বাসায়। প্রিয়ার রিকোয়েস্টে একদিন আমি প্রিয়ার বাসায় থেকে গেলাম। থাকার জন্য আমাকে যে রুমটা দেওয়া হয়েছিল সেই রুমের বেলকনি থেকে বিস্তৃত সুন্দর শহরটা অনেকটা অংশ দেখা যায়। আমি বেলকনিতে দাঁড়িয়ে গ্রিলে চোখ রেখে আনমনা হয়ে আছি। এমন সময় প্রিয়া আর মুন্না এসে আমার সামনে দাঁড়ায়। তাদের উপস্থিতি টের পেয়ে আমি তাদের দিকে ঘুরে দাঁড়াই। মিষ্টি হেসে প্রিয়া বলল, ইভা ও আমার কাজিন মুন্না। আমি তো ঘরের কাজ নিয়ে ব্যস্ত, তুই একা একা সময় কাটাচ্ছিস, তাই ভাবলাম তোর সাথে পরিচয় করিয়ে দিই, তাহলে আর তোর একা একা বোরিং লাগবে না। আমি প্রিয়ার কথা শুনে মুন্নার দিকে তাকালাম, দেখে মনে হলো খুব পরিপাটি একটা ছেলে। প্রিয়া বলল, ভাইয়া ও হচ্ছে আমার বান্ধবী ইভা, ও একা একা খুবই বোরিং ফিল করছিল, পারলে তুমি ইভাকে একটু সময় দাও, আমার বাসায় অনেক কাজ আছে। বলে প্রিয়া মুন্নাকে বেলকনিতে রেখে সে রান্নাঘরের দিকে চলে গেল। আমি আরেকবার মুন্নার দিকে চেয়ে একটা হাসি দিয়ে চোখ ফেরালাম গ্রিলের বাইরে। মুন্না আস্তে আস্তে আমার পাশে এসে দাঁড়ালো। আমি মুন্নার সাথে আগ বাড়িয়ে কথা বলতে চাচ্ছি না, মনে মনে ভাবছি মুন্নাই আমার সাথে আগ বাড়িয়ে কথা বলবে। পুরুষ মানুষের আমার ভালো করে চেনা আছে, এরা একটু সুযোগ পেলে মেয়েদের সাথে আগ বাড়িয়ে কথা বলতে চায়। তাই সে প্রশ্ন করার আগেই আমি তার কয়েকটা প্রশ্নের উত্তর রেডি করে রেখেছিলাম। কিন্তু আমার সব ভাবনার অবসান ঘটিয়ে মুন্না কোনো কথা না বলে বেলকনি থেকে চলে গেল। মুন্নার এভাবে নিশ্চুপ চলে যাওয়াতে আমি ভেতর থেকে একটা ধাক্কা খেলাম। সন্ধ্যায় আমি আর প্রিয়া ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। এমন সময় মুন্না এসে আমাদের পাশে সোফায় বসলো। প্রিয়া বলল, ভাইয়া আমি কি তোমাকে একটু চা করে দিব? মুন্না এক কথায় উত্তর দিল, প্রিয়া আমাকে বলল, ইভা তুই ভাইয়ার সাথে বসে গল্প কর, আমি তোদের জন্য চা করে নিয়ে আসছি। বলে প্রিয়া চা করার জন্য রান্নাঘরের দিকে চলে গেল। আমি আর চোখে মুন্নার দিকে তাকালাম। মুন্নাকে দেখে মনে হচ্ছে তার পৃথিবীর সাথে কোনো সম্পর্ক নেই। ভালো লাগা কিংবা খারাপ লাগারও একটা বিষয় আছে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে মুন্নার কাছে তা একদমই নেই। আমি মুন্নার এই ক্যারেক্টারের প্রতি আকৃষ্ট হয়ে গেলাম। আমার খুব জানতে ইচ্ছা করছে সে কি কথা বলতে পছন্দ করে না, নাকি চুপচাপ থাকতে পছন্দ করে। আমার মুন্নার সাথে কথা বলার খুব ইচ্ছা হচ্ছে এখন, কিন্তু একটা মেয়ে হয়ে একটা ছেলের সাথে আগ বাড়িয়ে কথা বলাটা কি ঠিক হবে? এমন সময় প্রিয়া 3 কাপ চা নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। 1 কাপ চা মুন্নার দিকে এগিয়ে দিয়ে বলল, খেয়ে দেখো তো চা কেমন হয়েছে। মুন্না চায়ের কাপে চুমুক দিয়ে বলল, হ্যাঁ প্রিয়া চা অনেক ভালো হয়েছে। তারপর মুন্না আর কোনো কথা বলল না। রাতে খাবার টেবিলে আমি, মুন্না, প্রিয়া ও প্রিয়ার মা ইমা বেগম একসাথে ডিনার করতে বসেছি। এমন সময় ইমা বেগম বললেন, মুন্না তোর মাকে তো নিয়ে আসতে পারতিস, অনেকদিন হলো বুবুকে দেখি না। মুন্না ক্ষীণ স্বরে বলল, মা আসতে চেয়েছিল কিন্তু আমি আসতে দেইনি। মুন্নার এমন সরল সত্যি কথা শুনে প্রিয়া ফিক করে হেসে উঠল। ইমা বেগম প্রিয়াকে ধমক দিয়ে বলল, খেতে বসে এত হাসাহাসি কোথা থেকে আসে? কতদিন বলেছি খেতে বসলে হাসাহাসি করতে নেই। মুন্না বলল, বাদ দাও তো খালা, ও ছোট মানুষ। আমি মুন্নার এমন সরল প্রভৃতি দেখে আস্তে আস্তে তার প্রতি আসক্ত হয়ে পড়ি। আমি জীবনে যত পুরুষ দেখেছি মুন্নাকে তাদের থেকে কেমন জানি ব্যতিক্রম দেখলাম। পুরুষ মানুষও যে এত পরিপাটি এত মার্জিত হতে পারে তা আমি এর আগে কখনো দেখিনি। ইমা বেগম গম্ভীর হয়ে বললেন, বিয়ে শাদী করছিস কবে? বুবুর তো বয়স হয়েছে, এই বয়সে এসে সংসারের কাম কাজ করা বুবুর জন্য অনেক কষ্টের হয়ে যাচ্ছে। ইমা বেগমের মুখে বিয়ের কথা শুনে মুন্না কেমন যেন হয়ে গেল। প্লেটের ভাতগুলো শুধু হাতাচ্ছে আর আমার দিকে হা করে চেয়ে আছে। আমি মুন্নার মুখে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম লজ্জার আভা। লজ্জা জড়িত কণ্ঠে মুন্না বলল, এজন্যই তো আমি তোমাদের বাসায় আসতে চাই না। এটা বলে প্লেটের ভাতগুলো না খেয়ে উঠে চলে গেল। মুন্নার এমন কাণ্ড দেখে আমি আর প্রিয়া মুচকি মুচকি হাসছি। আমাদের হাসি দেখে ইমা বেগম প্রিয়ার দিকে রাগান্বিত চোখে চেয়ে আছে। কিছুদিন পর আমাদের মাঝে একটা সম্পর্ক গড়ে ওঠে। একদিন আমি আমার বেডরুমে শুয়েছিলাম, এমন সময় কলিং বেল বেজে উঠলো। কলিং বেলের শব্দ পেয়ে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি খাট থেকে নেমে দরজা খোলার জন্য চলে গেলাম। দরজা খুলে দিতেই রুমের ভেতর প্রবেশ করলো মুন্না। এই অসময়ে আমার বাসায় মুন্নাকে দেখে আমি চমকে উঠি। আমি বললাম, তুমি এই অসময়ে আমাকে কিছু না জানিয়ে বাসায় চলে আসলে যে? মুন্না আমাকে বলল, হঠাৎ তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে, তাই তোমাকে না জানিয়ে সারপ্রাইজ করার জন্য চলে আসলাম। আমি বললাম, আরে পাগল, বাসায় তো আমার ছোট ভাই আছে, ও তোমাকে দেখলে বিষয়টা কেমন হয়ে যাবে না বলতো? আমার কথা শুনে মুন্না আমাকে জড়িয়ে ধরে আমার কানের কাছে মুখ নিয়ে বলল, আজ তোমাকে কাছে পেতে মন চাইছে। অনেক চেষ্টা করছিলাম নিজেকে বোঝাতে, কিন্তু পারলাম না। মুন্নার মুখে এমন কথা শুনে আমিও আর নিজেকে ধরে রাখতে পারলাম না। নিজের অজান্তে নিজেকে সঁপে দিলাম মুন্নার কাছে। দুজনে মেতে উঠলাম আদি প্রেম লীলায়। একদিন আমি বুঝতে পারলাম মুন্নার সন্তান আমার গর্ভে। সুযোগ পেলে আমি আর মুন্না স্বামী স্ত্রীর মতো করে কাটাই। আমরা দুজন দুজনকে নিজের থেকেও বেশি ভালোবাসি, বিশ্বাস করি, ভরসা করি, কেউ কাউকে ছেড়ে যাবে না। একদিন আমি বিষয়টা মুন্নাকে বলার জন্য তাড়াতাড়ি রুম থেকে গিয়ে বিছানা থেকে ফোন নিয়ে মুন্নাকে ফোন করে বলি আমার সাথে ইমার্জেন্সি দেখা করার জন্য। মুন্না আমাকে একটা রেস্টুরেন্টের অ্যাড্রেস দিয়ে সেখানে দেখা করতে বলে। বিকালবেলা আমি মুন্নার সাথে দেখা করার জন্য সেই রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে আমি মুন্নার জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় 30 মিনিট পর মুন্না সেখানে আসে। মুন্না আমাকে দেখে বলল, কি হলো ইভা, তোমাকে আজ এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমি বললাম, মুন্না আমি গর্ভবতী। আমার মুখে এমন কথা শুনে মুন্না চমকে উঠে বলল, কি বলো এসব? তুমি গর্ভবতী মানে?
মানে তোমার বাচ্চা আমার পেটে, এখন কিছু একটা করো মুন্না, না হলে আমার সবকিছু শেষ হয়ে যাবে। মুন্না আমার কথা শুনে চিন্তিত হয়ে পড়ল। কিছুটা সময় চিন্তা করার পর মুন্না আমাকে আশ্বস্ত করে বলল, এত দুশ্চিন্তা করার কি আছে ইভা, তুমি বাসায় যাও, আমি তোমার আমার বিষয়টা নিয়ে মায়ের সাথে কথা বলবো, খুব তাড়াতাড়ি একটা সমাধান বের করব। মুন্নার কথা শুনে আমার মনটা আনন্দে ভরে ওঠে। একটু আগেই যে দুশ্চিন্তার বোঝাটা আমার মাথায় ছিল, মুন্নার এইটুকু ভরসা পেয়ে সবকিছু হাওয়ার সাথে মিলিয়ে গেল। তারপর মুন্না আমার কপালে একটা চুমু দিয়ে বলল, ইভা তুমি বাসায় চলে যাও, এই অবস্থায় বাইরে থাকাটা তোমার জন্য ঠিক হবে না। মুন্নার কথা শুনে আমার খুব ইচ্ছা করছিল মুন্নাকে জড়িয়ে ধরতে, কিন্তু পাবলিক প্লেসের কারণে আমি মুন্নাকে জড়িয়ে ধরতে পারলাম না। তারপর মুন্নার কাছ থেকে বিদায় নিয়ে আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলাম। আজ 2-3 দিন হয়ে গেল মুন্নার সাথে আমার কোনো যোগাযোগ হচ্ছে না। কাল থেকে ফোন দিচ্ছি, ফোনে রিং হচ্ছে কিন্তু ফোন রিসিভ করছে না। আমার দুশ্চিন্তা আস্তে আস্তে বাড়তে লাগলো। কি হলো মুন্নার, মুন্না কেন আমার ফোন তুলছে না? আমি আবারও ফোন হাতে নিয়ে মুন্নাকে কল করতে লাগলাম, কিন্তু এখন হলো ব্যতিক্রম। এখন দেখি মুন্নার ফোনও বন্ধ। আমি আবারও মুন্নার ফোনে ফোন দেই, ফোন বন্ধ জানাচ্ছে। আমি অস্থির হয়ে যাচ্ছি, কি হলো, কোথায় আছে মুন্না? কোনো সমস্যা টমস্যা হলো নাকি, নাকি মুন্না আমাকে পছন্দ করে না, এসব ভাবতে লাগলাম। এমন সময় আমার ছোট ভাই ফাহিম এসে বলল, আপু তুমি এখনো বসে আছো? সে কখন থেকে ভাত নিয়ে বসে আছি, যাও গরম থাকতে থাকতে খেয়ে নাও। আমি বললাম, আমি আজ খাবো না, আজকে আমার শরীরটা অনেক খারাপ লাগছে, তুই গিয়ে খেয়ে শুয়ে পড়। ফাহিম আর কোনো কথা না বলে বেডরুম থেকে বের হয়ে যায়, আর আমি বসে বসে মুন্নার কথা ভাবতে লাগলাম। ইভার কথা শুনে ম্যানেজার বলল, মুন্না উনি কি বলছেন সব? মুন্না কোনো কথা বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মুন্নাকে চুপ থাকতে দেখে ইভা বলল, মুন্না তুমি আমার নীরবতার প্রেমে পড়েছিলে, তুমি কি বুঝতে পারছো তোমার এই নীরবতা কতটা জঘন্য? কি অপরাধ ছিল আমার, কি অপরাধ আমার পেটে আগত তোমার সন্তানের, যার কারণে তুমি পালিয়ে বেড়াচ্ছ আমাদের থেকে? তুমি হয়তো গুছিয়ে নেবে, কিন্তু তুমি জানো না অবিবাহিত একটা মেয়ে গর্ভবতী হওয়ার পর সমাজে টিকে থাকাটা তার জন্য কতটা কষ্টকর। ইভার কথা শুনে মুন্না এবার দুটি হাত ধরে বলল, ইভা আমি বড় ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এক্ষুনি চলো আমরা কোনো কাজী অফিসে গিয়ে বিয়ে করে তোমাকে বইয়ের মর্যাদা দিয়ে আমি আমার অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চাই, বলে মুন্না ইভাকে জড়িয়ে ধরে। সম্মানিত ভিউয়ার্স, যদি ভালোবাসতে না জানেন তাহলে ভালোবাসার অভিনয় করে কারো জীবন নষ্ট করার অধিকার আপনার নেই। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। গল্পটির রচনায় মোশাররফ হোসেন মৃদুল, পরিচালনায় কাজী সাব্বির, চিত্রগ্রহণ ইফতি হোসেন, সম্পাদনায় আলমগীর, প্রযোজনায় উত্তম কুমার। ধন্যবাদ সবাইকে।